তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আগে মারবো আপনার ছেলেকে, তারপর আসতে পারি? আরে কবিরাজ মোহর আলী, আসুন আসুন আসুন। আমি জানতাম আপনি আসবেন। একই পেশায় এমন বন্ধুত্ব এর আগে আমি কখনো দেখি। দেখেননি, তার কারণ হচ্ছে বন্ধুত্বটা পেশাগত নয়, মজ্জাগত। সত্যি আমরা হরিহরা। আশা করি তাতে ইংরেজ বাহাদুরের কোনো আপত্তি নেই। কবিরাজ সাহেব, আপনার বন্ধুকে সামলান। আপনারা গ্রামের মানি লোক। সরকার চায় না সাধারণ মানুষের সাথে প্রশাসনের দূরত্ব তৈরি। গ্রামের 5 জন আপনাদেরকে মানে চেনে, কাজেই আপনাদের এমন কোনো কাজ করা উচিত না যা সরকারের বিরুদ্ধে যায়। তা কি এমন করেছে সোমনাথ যে রাত দুপুরে তাকে গ্রেপ্তার করতে হলো? আর এই কারণে যদি গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়, তাকে কি দোষ দেওয়া যায়? আপনারা যদি মানি লোকের মান রাখতে না পারেন, তাহলে তো গ্রামের লোক ক্ষুব্ধ হবেই, তাই না দারোগা সাহেব? দারোগাবাবুর ধারণা কাল রাতে সুমিমোর বাড়ি এসেছিল। তুমি তো জানো গভীর রাত অবধি পড়াশোনা করা আমার অভ্যেস। তা দারোগাবাবুর ধারণা রাতে যখন আলো জ্বলেছিল তখন নিশ্চয়ই বাড়িতে করে এসেছিল, এবং সেটা আমাদের সুমিমো। কি অকাট্য যুক্তি! প্রমাণ করতে পারছি না বলে কিছু বললাম না, কিন্তু আমি নিশ্চিত সুবিমল কাল রাতে বাড়িতে এসেছিল। আমাদের লোক তাকে বাড়িতে ঢুকতেও দেখেছিল। সে খবর দেবার পর ফোর্স নিয়ে অতটা পথ যেতে যেতে সে পালিয়েছে। ঠিক আছে, দেখা যাক কতদিন আর এভাবে চোর পুলিশের খেলা চলে। যখন একদিন নিশানায় পেয়ে যাব না, শিশেগুলো শরীরে সব ভরে দেব। এখন কি আমি সোমনাথকে নিয়ে যেতে পারি? আপনি যদি জামিনদার হন তাহলে পান। হ্যাঁ, আমি ওর জামিনদার। বলুন কোন কাগজে কোথায় সই সাবুত করতে হবে? বাইরের টেবিলে যে অফিসার আছে তাকে গিয়ে বলুন। বন্ধুর জামিনদার হয়ে কাজটা কিন্তু ঠিক করলেন না। এই বন্ধুর জন্যই একদিন বিপদে পড়বেন, তখন কিন্তু জামিনদারকে নিয়েই টানা হেঁচড়া হবে। বন্ধুত্বের জন্য না হয় একটু টানাটানি হলো, কত টানাটানি তো দেখলাম আমাদের বন্ধুত্বের জন্য, কিছুতেই ছেড়া যায় না। আপনি যদি আমাদের বন্ধুত্বকে নষ্ট করতে পারেন, তা আমি নিজে এসে আপনাকে সালাম দেব। এসো সোমনাথ, দেখি কোথায় কি সই সাবুত করতে হবে।
এখানে কি করছেন? বাড়ি যান। কেন? এটা আমার বাড়ি এরিয়া, আমি যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার স্বাধীনতা আছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। এই কি করছেন? কেউ দেখে ফেললে আমার তো বিষ খেয়ে মুক্ত হইবে। কলমা পড়া মিয়া বিবি একটু খুনসুটি করবে, একটু ভালোবাসাবাসি করবে, এতে দোষের কি আছে তা তো বুঝছি না। গেও ভূত একটা, তুমি জানো শহরে মিয়া বিবিরা হাত ধরাধরি করে ঘুরে বেড়ায়। এটা আপনার শহর না, আপনি শহরে গিয়ে দেখছি সব খারাপ কাজ শিখেছেন। সেই শহরেই তো তোমাকে নিয়ে যাবো, তারপর বুড়িগঙ্গার পাড়ে ঘোড়ার গাড়িতে দুইজন হাওয়া খেতে বের হবো, তোমার সাথে হাত ধরাধরি করে ঘুরতে বের হবো। ইস, আমি ওসব করতে পারবো না। তার জন্য দেখবে অন্তরাপা বুঝি ওসব করে। আরে অন্তত তো ছেলেকে নিয়ে নাজেহাল, তারপর বারবার হাসপাতালে যাওয়া যায় করতে হচ্ছে। মিম সাহেব তো দেখোনি, দেখলে একেবারে ভিমড়ি খাবে। আপনি বুঝি ওসবই দেখেন? আস্তে আস্তে, কেউ শুনে ফেললে। আচ্ছা, আপনি আম্মাকে কি করে রাজি করালেন? জাদু, আমি জাদু জানি। নিচে কথা। কেন? আপনি জাদু জানলে আমিও জানতাম। আরে এটা আবার কেমন কথা? বাহ, কলমা পড়ার পর মিয়া বিবির দেহ মন এক হয়ে যায় যে। বাবা, এই কয়েক মাসে থেকে তুমি অনেক কথা শিখে গেছো। আরো অনেক কিছু শিখেছি। যেমন পান বানাতে পারো? কেন পারবো না? খিলি পান, পাখি পান, পরি পান সব বানাতে পারি। বাহ, তাহলে তো তুমি একেবারে পাকা ঘিন্নি হয়ে গেছো। এবার দেখবো তুমি ভাত তরকারি রাখতে পারো কিনা। আমার কিন্তু খুব ভয় করছে। আম্মা মত দিয়েছেন ঠিকই, কিন্তু খুশি মনে দিয়েছেন তো। সকাল থেকেই আমার মুখটা কেমন ভার ভার লাগছে, আর ঠিকমতো কথাও বলছেন না। তোমার এত কিছু ভাবা দরকার কি? অনুমতি আমি আদায় করেছি, এখন মুখে হাসি থাক কি ভার থাক সেটা তার ব্যাপার। কিন্তু গুরুজনের কথার বিপক্ষে গেলে তো অমঙ্গল হয়। বিপক্ষে তো যাইনি, মত আদায় করেছি। আর তোমাকে আমি আগেই বলে দিয়েছি এটা তোমার ব্যাপার নয়, এটা আমার ব্যাপার, আমাকে ভাবতে দাও। আর কেউ যদি তোমাকে কিছু বলে আমাকে দেখিয়ে দিও, ঠিক আছে? কি হলো বড় বউ, শোবে না? চলো। আচ্ছা, আমার 4 বছরের ছেলেটা এখনো কবরে শুয়ে আছে, তাই না? 4 বছরই বয়স হয়েছিল না? হ্যাঁ, 4 বছরই তো। তুমি তো নাম রেখেছিলে মিজান, মনে নেই? হ্যাঁ, সুলেমানের ভাই মিজান। এই এক ছেলে আমি পেটে ধরেছিলাম, যার গায়ের রং ছিল ধপধপে সাদা। তোমার মতোই গায়ের রং হয়েছিল ওর। ছেলেমেয়েরা আর কেউ তোমার মতো রং পায়নি। শুনেছি দুধ বরণ বেগুনে পোকা নাকি আগে ঢোকে। মিজানের বেলাতেও কি তাই হয়েছিল? কি এমন রোগ ধরলো যে আমরা বুঝতেই পারলাম না, জানতেই পারলাম না, অথচ আমার বুক খালি করে দিয়ে চলে গেল। তুমি তো কবিরাজ, তুমিও তাকে বাঁচাতে পারলে না। হঠাৎ করে কি এমন রক্তবমি শুরু হলো? দৃষ্টি মধু, শ্বেত চন্দন দিয়ে ওষুধ তৈরি করলাম, কিছুতেই কিছু হলো না। অত এক করলাম, কিছুতেই বুঝতে পারলাম না। আর ঠিক তখনই ও, যে শান্তিতে ঘুমিয়ে আছে থাক না, সবই আল্লাহর ইচ্ছা।
আমার এই ছেলে আমার খুব নেওয়াটা ছিল, কোনোদিন আমার কথা অবাধ্য হয়নি। তোমার এই ছেলেরাও অবাধ্য না, তারাও তো তোমার কথা শোনে। থাক, তোমাকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমার কি চোখ নেই? আমি দেখতে পাই না? ওগুলো সব হচ্ছে স্ত্রৈণ, বউয়ের কথায় ওঠে আর বসে। না না, তুমি ওভাবে দেখো, মেয়ের মায়ের একটা মতামত থাকবে না? ওরা শহরে আলাদা পরিবেশে থাকে, স্বাধীন ওদের চিন্তা। ওরা যদি ওদের মেয়েদের বিয়ে দিতে না চায়, না দেবে। ওরা শহরে আলাদা থাকে, আলাদা জগৎ। ওসব জগৎ টগৎ কিছু নয়, এগুলো হচ্ছে মেয়েলি দাপট। আর এই দাপট বেশি দিন চলবে না, তোমাকে বলে রাখলাম। আমি ওদেরকে দেখিয়ে দেব যে ওদের কথা মতো আমরাও চলি না। এর মধ্যে আমি কমলার বিয়ে দেব। ওরা থাকুক না ওদের শহরে স্বাধীনতা নিয়ে, কিন্তু গ্রামে এসব চলবে না। সরি ম্যাডাম, আজ একটু দেরি হয়ে গেল। আজ নয়, বলো অন্য দিনের মতো আজও দেরি হয়ে গেল। ঘামটা মোছো। তোমার কি ব্যাপার বলো তো ফুল মিয়া? চাকরিটা করবার কি ইচ্ছা আছে তোমার? হ্যাঁ ম্যাডাম, আসলে এখন আবার কি বাহানা দেবে? এতদিন বলতে একা মানুষ কিছু সামলাতে পারো না, এখন তো বউ ঘরে এসেছে, এখন তো দেখছি আরো দেরি হচ্ছে। হচ্ছে ম্যাডাম, আগে তো বুঝিনি বাচ্চা মানুষ করার এত ঝুঁকি। রাতের পর রাত ভালো করে ঘুমোতে পারি না। কেন, তুমি রাত জেগে বাচ্চা ঘুম পারো নাকি? তাহলে এক কাজ করো, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওই কাজই করো। না ম্যাডাম, আমি কিছু করি না। আমার বউ অন্তরায় সারা রাত বাচ্চা সামলায়, আর এমন দুষ্টু বাচ্চা দিনে ঘুমায়, রাতে জাগে, আর সারাক্ষণ কাঁদে। আধা ঘন্টা পর পর কাঁথা বদলাতে হয়, না হলে এমন চিৎকার করে। অত হট্টগোলের মধ্যে ভালো ঘুম হয় বলেন ম্যাডাম? তুমি তো আচ্ছা স্বার্থপর ফুল মিয়া। তোমার বউ রাত জেগে বাচ্চা সামলাবে, আর তুমি রাতে পড়ে পড়ে ঘুমো, তারপর আবার রাতে ঘুম হয় না বলে অভিযোগও করছো। না ম্যাডাম, আমি বাচ্চা সামলাতে পারি না, এটা অন্তরাই করে। তাও তো অন্তরা জাগে। বাচ্চা মানুষ করার সুখ, তার কষ্ট, কাঁথা বদলানোর বিরক্তি, আবার বুকে চেপে ধরার সুখ, আদর করার আনন্দ। আর আমি ম্যাডাম, কি ম্যাডাম ম্যাডাম করছো? তোমার লজ্জা হওয়া উচিত। প্রতিদিন অফিসে আসতে তোমার দেরি হচ্ছে কেন? ওই যে বললাম রাতে ভালো ঘুম হয় না, আর তার উপর সারা রাত অন্তরা বাচ্চাকে দেখভালের পর সেও ঘুমিয়ে যায়। রান্না করতে করতে দেরি করে ফেলে। তুমি সকালে রান্না করতে পারো না? পারি মানে? আমি আর কিছু শুনতে চাই না। এরপর থেকে যদি দেরি হয় তোমাকে আর দরকার নেই। না ম্যাডাম, আর সমস্যা হবে না। আমার শালক সুলতান তার বিবিকে নিয়ে আসছে, যতদিন অপারেশন না হবে ততদিন থাকবে। যা ভালো মনে হয় করো, কিন্তু আর দেরি হলে আমি কিছু শুনবো না। নাও চিঠিটা পড়ো। সামনের সপ্তাহে অপারেশন, অ্যাডমিশন ফাইনাল হয়ে গেছে। আল্লাহ মেহেরবান। হ্যাঁ, তোমার ছেলে সব রিপোর্ট চলে এসেছে, এখন আর অপারেশনে কোনো সমস্যা নেই। আমি তোমাকে বলে দেব কবে তোমার বউ বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে। টাকা পয়সা? টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, সব টেস্ট আর অপারেশন ফ্রিতে হয়ে যাবে। আর যেটুকু টাকা লাগবে সেটা একটা দাতব্য সংস্থা দান করে দিবে।
তুমি অন্তরাকে বলো হাসপাতালে ভর্তি করার জন্য তৈরি থাকতে। আমি আজই ফিরে গিয়ে বলবো। আজকালের মধ্যে সুলতান ভাই আসছেন, পাশে একজন থাকলে বল ভরসা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, যাও এখন মন দিয়ে কাজ করো। এমনিতেও অপারেশনের সময় অনেক কামাই করবে, এখন কাজ করো, না হলে আজই কিন্তু ছুটি করে দেব। আব্বু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। বলছিলাম, আমার ছুটি তো শেষ, এবার তো আমাকে যেতে হয়। আর তাছাড়া এর পরে গেলে আমার অফিসে মাইনে কাটা যাবে। বেশ, তো যাও, কাজ আগে। কাজের ক্ষতি করে তোমাকে শুধু শুধু থাকতে বলবো না। জি না, মানে বলছিলাম, একে তো নতুন চাকরি, তারপর অন্তরা ছেলের অপারেশন সামনে। ধারণা করি এতদিনের দিনকাল সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই সময় তোমার ওদের পাশে থাকা উচিত। আমি যেতাম, তুমি যাচ্ছ বলে আমি আর ভিড় বাড়াতে চাই না। তুমি পাশে থাকলে অন্তরা, ফুলমিয়া এরা ভরসা পাবে। যদি বলেন কাল সকালেই যাই, গোছগাছ সব মোটামুটি করাই আছে। আর যাও। তুমি কি আর কিছু বলবে? দেখো, টাকা পাঠাতে অসুবিধা হলে। না না, ওদিকে কোনো অসুবিধা হবে না। ও, তাহলে জি, আপনার বৌমাকে কিন্তু এবার সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, যাবে, সেরকমই তো কথা হয়েছে। কিন্তু একদিনে বৌমা সব গুছিয়ে নিতে পারবে? জি, মোটামুটি সব গোছানোই আছে। ও, আগে থেকে সবকিছু তৈরি করে নিয়ে তারপরে বলতে এসেছিস? তৈরি তো ওদের হতেই হবে, এতদূর যাবে, একদিন থাকবে, তো সবকিছু গুছিয়ে নিতে হবে না? তো আমাকেও তো তৈরি হওয়ার সময় দিতে হবে নাকি? বৌমা এতদিন হাতে হাতে থাকতো, এখন বৌমা থাকবে না, তা আমাকে সবকিছু গুছিয়ে নিতে সময় দিতে হবে না? অন্য সবাই তো রইলো, ঠিকই সব ব্যবস্থা হয়ে যাবে। সব যে ঠিক হয়ে যাবে সেটা আমিও জানি। আমি কি কারো ভরসায় সংসার পেতেছি নাকি? বৌমা, তুমি যাও, আমাকে সাহায্যের দরকার নেই। যাও, কাল থেকে তো তোমাকে পাবো না, নিজের নতুন সংসার গোছানোর ব্যবস্থা করো, যাও। আম্মা, তুমি শুধু শুধু রাগ করছো। আমার কথা না হয় বাদ দাও, কিন্তু অন্তরের কথা একবার ভাববে না? এ মাসে তো ছেলের অপারেশন, ও পারবে সবকিছু একা সামলে নিতে? শোনো সুলতান, ওখানে গিয়ে অপারেশনের কথাটা আমাকে জানাবে। আর অন্তরানা যতদিন সামলে ওঠে ততদিন বৌমা ওখানে থাকবে। আর তোমার মাকে তোমরা চিনতে পারো না। তোমার মা মুখে যাই বলুক, তোমাদের মঙ্গল চায়। যাও, এখানে কোনো সমস্যা হবে না। জি। এই শোনো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আপনার সঙ্গে আমার দুটো কথা ছিল। আবার এত রাত্রে কিসের কথা? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো, কাল সকালে উঠতে দেরি হলে সূর্য মাথা উঠে যাবে, তখন এমনিতে অনেক কষ্ট হবে। কথাগুলো যদি একটু আগে শুনে নিতেন। আচ্ছা, তার আগে বলো তো, তুমি সবকিছু গুছিয়ে নিয়েছো তো? অবশ্য কোনো কিছু ফেলে গেলে সমস্যা নেই, ঢাকা শহর তো, দেখো ওখানে সব কিছু কিনতে পাওয়া যাবে। আর তুমি আর রাত করো না, ঘুমিয়ে পড়ো।
যাবো না। কি কি বলে তুমি? আবার বলো। বললাম তো আমি যাবো না। ইয়ার কি হচ্ছে আমার সাথে? রসিকতা? আপনি রাগ করবেন না, আগে আমার কথাটা একটু শুনুন। রাগ করবো না? কেন রাগ করবো না শুনি? আব্বু আম্মুর কাছে যখন সবকিছু অনুমতি নিলাম, কই তখন তো তুমি বারণ করলে না। এখন রাত দুপুরে ওনার ইচ্ছা করছে না, ঠিক আছে যেতে হবে না। আর কে আছে তোমার এখানে যার জন্য তুমি গ্রাম ছেড়ে যেতে যাচ্ছ না? ছি ছি, এসব আপনি কি বলছেন? এমন কথা আপনি মুখে আনলেন কি করে? আমাদের তুমি বাধ্য করেছো। রাত দুপুরে ওনার নকশা, যেতে ইচ্ছে করছে না, ঠিক আছে তোমার যেতে হবে না। যে যেতে চায় না তাকে নিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছাই নেই। তুমি কি ভাবো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না? শহরে আমাকে চলবে না? দেখে নিও, ঠিকই চলবে। আমি তো তা বলিনি। আর আসবোই না আমি এই গ্রামে। কাল সকালে যাব, দেখবে, এরপর আমার মরা মুখ দেখতে পাবো। না, রাত দুপুরে আপনি এরকম অলক্ষণে কথা বলবেন না। আপনার পায়ে পড়ি, আপনি আগে আমার কথাটা শুনুন, তারপর যা ইচ্ছা তাই করবেন। কি কি শুনবো কি তোমার কথা? আপনি তো দেখেছেন আম্মা কত রাগ করেছে। মুখে কিছু না বললেও আম্মার সঙ্গে তো আমি সারাদিন রান্নাঘরে থাকি। উনি আমার খুব ধরছেন, চোখের পানি ফেলছেন। তো আমি কি করবো? আমার যদি অবুঝ হয় তো আমার কি করার আছে? আমি বলে কি আমি বউ নিয়ে যাবো না? ভাইজান যখন ভাবিকে নিয়ে গেল তখন তো কেউ কিছু বলেনি। যত বারণ শুধু আমার সময়। আসলে তা নয়, আম্মা চান সবাইকে নিয়ে একসঙ্গে বাড়িতে থাকতে। আপনি বড় ভাইজান সবাই যদি বউ নিয়ে ঢাকায় চলে যান, এ বাড়িতে তো খাখা করবে। কিরে কই তোরা, দেখ কাকে নিয়ে এসেছি। আরে নতুন মেহমান যে। কতদিন পর তোমাকে দেখলাম, বড্ড দেখতে ইচ্ছে করছিল তোমাকে। হ্যাঁ, আমরা তো তোমাদেরকে নিয়ে আলোচনা করছিলাম যে তোমরা কবে আসবে। তুমি চেয়েছিলে বলেই তো এলাম। বেশ করেছো, একা একা একদম দম বন্ধ হয়ে আসছিল। এখানে তো কাউকে চিনিও না যে দুটো কথা বলবো। চোর ডাকাতো নাকি আছে, সারাদিন তো দরজা বন্ধ করেই থাকতে হয়। আরে আমাকে প্রথম প্রথম চোর ভেবে ঘরে ঢুকতেই দেয়নি, ওরা অনেক বুঝিয়ে টুঝিয়ে ঢুকতে পেরেছে। তবে আমরা এসে কিন্তু খুন নিয়ে শান্তিতে ব্যাঘাত ঘটালাম। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।